নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, ওয়েস্টার্ন মিডিয়া, হ্যাঁ পশ্চিমী দেশের মিডিয়া, তারা জনগণের সামনে যে সমস্ত খবরগুলো দেয়, তারা কি সত্যি সত্যি সেই খবরগুলো ঘটে, নাকি কোনো সত্য ঘটনাকে চাপা দিয়ে কোনো আরেকটা ঘটনাকে সামনে আনে? কারণ ওয়েস্টার্ন মিডিয়া বেশ কয়েকদিন ধরে ডিমান্ড করছিল যে ইসরায়েল ও আমেরিকা এরা দুজন হাতে হাত রেখে ইরানকে একদম ম্যাপ থেকে মুছে ফেলবে, ধূলিসাৎ করে দেবে। কিন্তু আসল সত্যটা কি, সেটা ওয়েস্টার্ন মিডিয়া সকলের সামনে আসছে না। কারণ আপনারা জানেন যে ওয়েস্টার্ন মিডিয়া একটা প্রোপাগান্ডা ছড়ায়, আর এই প্রোপাগান্ডার ফাঁদে পা দেবেন না, আপনি আপনাদেরকেও সকলকে বলছি। কারণ বিষয়টা হচ্ছে, এই প্রোপাগান্ডার পেছনে থাকে, পর্দার পেছনে থাকে একটা আসল লড়াই। হ্যাঁ, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই, নিজের দেশবাসীকে বাঁচিয়ে রাখার লড়াই, এবং বর্তমান সময়ে তেমনই লড়াই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এনাকে সবাই চেনেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। ঠিক আছে, এই নেতানিয়াহু তিনি বারবার নানান বিষয়ভাবে ইরানকে হুমকি দিয়েছেন যে আমরা আক্রমণ করব, না হলে আমেরিকাকে ডেকে আনবো, আমেরিকাকে বলবো যে ভাই আমেরিকা তুমি এসো, তুমি এসে ইরানের ওপর আক্রমণ করো। যখন আমেরিকা আক্রমণ করলো না, বা আক্রমণ করতে দেরি করছে, বা সিদ্ধান্ত কিছু নিচ্ছে, তখন নিজে গত মাসে দুবার হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছে, ভাই আক্রমণ এখনো হলো না কেন? যখন দুবার ডোনাল্ড ট্রাম্পের ছুটে গেছে, তারপরও রিপ্লাই যখন পায়নি, তারপর ঠিক নিজের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে বলো যে ভাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেন আমেরিকা এখন ইরানের উপর আক্রমণ করে। তো আজ সেই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু পরিষ্কারভাবে একটা মানে মিটিং ডেকেছে, ক্যাবিনেট মিটিং, এবং এই মিটিংটা ছিল প্রচণ্ড একটা সিক্রেট মিটিং। কয়েকজন অ্যাডভাইজার এবং মন্ত্রী সভা নিয়ে মিটিং ডেকেছিলেন, এবং এই মিটিংটাকে বলা হয়ে থাকে, জিও পলিটিক্সের ভাষা বলা হয়ে থাকে প্রি ওয়ার স্পিচ। হ্যাঁ, যুদ্ধের আগে একটা গোপন মিটিং হয়ে গেল, এবং এই মিটিং করে আসার পর সাধারণ মানুষের কাছে তিনি একটা বড় বার্তা দিয়েছেন। এবং এই মিটিং করে আসার পর তার গলার ভয়েস যেমন আগে বেশ উচ্চ স্বর ছিল, এই ইরানকে আক্রমণ করব, এখনই আক্রমণ হবে, না হলে আমেরিকা যদি আক্রমণ না করে আমরা ইরানকে আক্রমণ করব, ইরানে মিসাইল বন্ধ করে দাও, ইরানে ইউরেনিয়াম এন্ডিশন বন্ধ করে দাও, নিউক্লিয়ার বন্ধ করে দাও। ঠিক আছে, যে নানান ভাষণ দিয়েছিল। কিন্তু গতকাল কি দেখা গেল, যে ক্যাবিনেট মিটিং হয়ে যাওয়ার পর, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, ক্যাবিনেট মিটিং হয়ে যাওয়ার পর তার গলার উচ্চ স্বরটা একটু নিম্ন স্বরে পরিণত হয়ে গেছে। কি হয়েছে, তিনি একটা কথা বারবার বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক জায়গায় কিন্তু পৌঁছে গেছে। হঠাৎ করে তিনি এই ধরনের তথ্য কেন দিচ্ছেন? তিনি কি কোনো আপডেট পেয়ে গেছেন আগে থেকে? কারণ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, যাকে বলা হয়ে থাকে গোটা বিশ্বের যে যত গোয়েন্দা সংস্থা আছে সবচেয়ে বড় স্ট্রং সংস্থা, কারণ এদের কাছে খবর থাকে। তো এই মোসাদের কাছ থেকে কি, নিজের এজেন্সির কাছ থেকে কি ইরানে কোনো বড় চালের ইঙ্গিত পেয়ে গেল ইসরায়েল, যার জন্য তিনি মানে পার্লামেন্টে গোপন মিটিংয়ে তিনি বললেন অত্যন্ত সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে ইসরায়েল এই মুহূর্তে যাচ্ছে। বিষয়টা অ্যাকচুয়ালি কি, যখন তিনি সংকটজনক এই শব্দটা ইউজ করলেন, তারপরই প্রেস মিটিং করে গোটা ইসরায়েলবাসীকে, ইসরায়েলের সাধারণ জনগণকে একটা ভয়ঙ্কর বার্তা দিয়ে দিলেন। আর এই বার্তাটায় গোটা জিও পলিটিক্সে খেলা ঘুরে গেল, এবং ওয়েস্টার্ন মিডিয়াও কিন্তু চুপ হয়ে থেকে গেল। কি বলছেন, এই বার্তাটা কিন্তু কঠিন বার্তা ছিল। এনার বক্তব্য ছিল যে ইসরায়েল দেশ এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো দিন, যে কোনো সময় ইসরায়েলের মধ্যে বড় সংকটজনক কিছু ঘটনা ঘটতে পারে। অতএব সবাই, দেশবাসী সবাই প্রস্তুত থাকুন। কারণ দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য হুঙ্কার দিয়ে দিয়েছে। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো দেশের রাষ্ট্রনেতা, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যখনই হোক না কেন, যখন কোনো দেশের রাষ্ট্রনেতা জনগণকে, তার দেশের জনগণকে প্রস্তুত থাকার, এমার্জেন্সি সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকার জন্য কথা বলে দেন না, তখন এখানে একটা জিনিস মনে পড়ে যায়, এটা আক্রমণের ভয় নয়, ভয়টা হচ্ছে আক্রান্ত হওয়ার ভয়। কারণ আক্রান্ত হওয়ার একটা ইঙ্গিত
সে পাচ্ছে মনে হচ্ছে, তার জন্য দেশবাসীকে বলছে যে কোনো মুহূর্তে আপনারা সতর্ক থাকুন। আর এই যে দেশবাসীকে সতর্ক আগে থেকে করে দিলেন এমার্জেন্সি সিচুয়েশনের জন্য, এই তুলনা করা হয় আমেরিকার সাথে। কারণ এখানে আমার একটা ইতিহাস মনে পড়ে গেল। ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে যখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ছিল, তখন তিনি ঠিক করেছিলেন যে আফগানিস্তানে আক্রমণ করবেন এবং পাল্টা আঘাত তো তাকেও পেতে হবে। তখনও জর্জ বুশ সেম স্পিচ দিয়েছিলেন দেশবাসীকে যে ভাই যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন আসতে পারে দেশ, অতএব দেশবাসী আপনারা সতর্ক থাকুন। আর এই সতর্ক শব্দটা জর্জ বুশের থেকে শুরু করে এখন পর্যন্ত নেতানিয়াহু এর মধ্যে যেন কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে। কারণ নেতানিয়াহুর ভাষণে যে ভাষণ দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে, এটা একটা ডিফেন্সিভ মোড। হ্যাঁ, বাঁচার তাগিদে লড়াই, বাঁচার জন্য লড়াই, আত্মরক্ষা করার জন্য লড়াই, দেশকে রক্ষা করার জন্য লড়াই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু সেটা পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন। তাহলে এই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ইনি কি কোনো আশঙ্কা আগে থেকে করে নিচ্ছেন? নাহলে হঠাৎ করে দেশবাসীকে এরকম কেন স্পিচ দেবেন? তার বক্তব্য, ইরানে হাইপারসনিক মিসাইলে যদি হামলা হয় ইসরায়েল, তাহলে ইসরায়েলে আয়রন ডোম, হ্যাঁ আয়রন ডোম এবং স্টিং এই যে বোমাগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট নয়। এইটাই কিন্তু আশঙ্কা করছে কে? ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রেসিডেন্ট আশঙ্কা করছে। এবার যদি আমরা এনার সেকেন্ড পয়েন্টে আসি, চিন্তাধারায় এনার যে সেকেন্ড পয়েন্টে আমরা আসি, তা সেকেন্ড পয়েন্টে আমরা দেখতে পাবো যে কেন তিনি আরো আশঙ্কা করছেন। এক, অর্থনীতি, দেশের মধ্যে ঘটে যাওয়া একটা অর্থনীতি। যুদ্ধের প্রথম সিগন্যাল কোথায় পাওয়া যায় জানেন? যে কোনো এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করবে, এর প্রথম সিগন্যাল প্রেসিডেন্ট তো হুমকি দেয়, সেটা আলাদা বিষয়, কিন্তু সবার প্রথম সিগন্যাল পাওয়া যায় বর্ডারে নয়, পাওয়া যায় স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে। হ্যাঁ, বর্তমান এইটাই ঘটেছে। কারণ ইসরায়েলের ভিতরে যা জিনিসটা ঘটেছে, যেটা দেখে ইসরায়েলের প্রেসিডেন্ট কি করেছে, দেশবাসীকে সতর্ক করেছে। আর এই বিষয়টা আমরা আলোচনা করার আগে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন, সবাই জানুক তথ্যগুলো। আর একটা বড় বিষয়, আপনারা হয়তো এই চ্যানেলে ভিডিও দেখছেন, প্রচুর ভিউজ হচ্ছেন, বিশ্বাস করুন এক একটা ভিডিওর পেছনে আমার 3 ঘন্টা এবং আমার টিমের টোটাল মিলিয়ে 3 ঘন্টা পরিশ্রম থাকে। ভিডিও হয়তো 10 থেকে 12 মিনিটে, কিন্তু পরিশ্রম অনেক থাকে। আপনাদের কাছ থেকে আমরা একটু ফল আশা করব, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, কারণ এই ধরনের ভিডিও পেতে হলে। আসুন অর্থনীতি নিয়ে বিষয়টা এবার আলোচনা করা যায়। কারণ ইসরায়েলের ভেতরে কি ঘটেছে, ইসরায়েলে যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করে থাকে, তারা তাদের স্টক মার্কেট ক্লোজ করে দিচ্ছে, বলছে না না আমরা এখন ইসরায়েলের মধ্যে ইনভেস্ট করব না। এটা গেল ইসরায়েলের অভ্যন্তরীণ। বাইরের দেশে যে সমস্ত বড় বড় বিজনেসম্যানরা আছে যারা ইসরায়েলে ইনভেস্ট করতে যাচ্ছিল, তারাও কিন্তু ইনভেস্টটা আটকে দিয়েছে। আর এইটা নজরে এসেছে কার? ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। সবাই ডলার দিয়ে ট্রানজ্যাকশন করছিল, বড় বড় বিজনেসম্যানরা। এখন বলছে না, ডলার দিয়ে ট্রানজ্যাকশন করব না, এখন করলে গোল্ড দিয়ে ট্রানজ্যাকশন করব। কারণ ডলারকে আমেরিকা তো যে কোনো মুহূর্তে সেই দেশে ডলারকে নিষিদ্ধ করে দিতে পারে, তখন তো ডলার তো আর টাকা থাকবে না, হ্যাঁ মূল্য থাকবে না, তো আর কাগজের পেপার হয়ে যাবে। তো বলছে না, গোল্ড দিয়ে ট্রানজ্যাকশন হবে। এবার প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, যেটা আশঙ্কা করছে নেতানিয়াহু, 3 নাম্বার হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ নিয়ে যারা ইসরায়েলের মধ্যে আছে। ঠিক শুনছেন, চমকে যাবেন আপনি এই রিপোর্টটা শুনলে। ডুয়েল সিটিজেনশিপ, নাগরিকত্ব নিয়ে যারা ইসরায়েলের মধ্যে আছেন, তারা ইসরায়েল ছেড়ে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবং ইসরায়েলের ডেটা বলছে যে বিগত কয়েকদিনের মধ্যে 15 লক্ষ মানুষ এরা ইসরায়েল ছেড়ে চলে গেছে। সংখ্যাটা কম না, কারণ তারা বুঝতে পারছে যদি যুদ্ধ হয় তাদের দোকান বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যাবে। প্রাণে তো বেঁচে থাকবো ভাই, অন্য দেশে চলে যাও, ডুয়েল সিটিজেনশিপ আছে, নিজের দেশে চলে যাচ্ছে বা অন্য দেশে চলে যাচ্ছে। ইসরায়েলের থেকে 15 লক্ষ মানুষ, সংখ্যাটা একদমই কম না। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি আমেরিকা পুরোপুরি সুরক্ষা দেয়, তাহলে এরা পালিয়ে যাচ্ছে কেন? এটা আপনারও মনের মধ্যে প্রশ্ন।
আমেরিকা যে বলেই দেয় হ্যাঁ আমি ইসরায়েলের পাশে সম্পূর্ণ আছি, তাহলে এই ইসরায়েলের বাসিন্দারা তারা ইসরায়েলের গভর্নমেন্টকে বিশ্বাস করতে পারছে না কেন, তারা পালিয়ে যাচ্ছে কেন? কারণ একটাই, কারণ একটাই, যুদ্ধ শুধু সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকে না, থাকে অর্থনীতির মধ্যে, এবং তার প্রভাব পড়ে শহরে, তার প্রভাব পড়ে শহরে। আর এখানেই চলে আসে জিও পলিটিক্সের মাস্টার স্ট্রোক। বিষয়টা কি? বিষয়টা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে সম্ভাব্য সীমিত আক্রমণের আলোচনা। কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ইরানের ক্লিয়ার বার্তা, ইসরায়েল একা হামলা করলে ইসরায়েলকে ধ্বংস করব, আর আমেরিকা ইসরায়েলের সাথে হাতে হাত মিলালে পুরো মিডল ইস্টে আমেরিকা যে 19টা এয়ার ডিফেন্স সিস্টেম আছে, 19টা ঘাঁটি আছে, সেই 19টা ঘাঁটিকে আমরা আক্রমণ করব। আর এইটাই হয়ে গেল ইসরায়েলের সব থেকে বড় মাস্টার স্ট্রোক। অর্থাৎ আমেরিকার সামনে চয়েস দিয়ে দিয়েছে ইরান, যে ভাই ইসরায়েলকে বাঁচাবে নাকি নিজে মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে নিজের সাম্রাজ্যে খুঁটি বাঁচাবে, ঠিক করো তুমি, ঠিক করো। তুমি ইসরায়েলকে বাঁচাবে না মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে তোমার ঘাঁটি আছে 19টা ঘাঁটি, সেই ঘাঁটিগুলো বাঁচাবে? কারণ এখান থেকে একটা আশঙ্কা আসছে, সেটা হচ্ছে যুদ্ধ ছড়ালে 8 থেকে 10টা দেশের মধ্যে যুদ্ধ ছড়িয়ে যাবে মিডল ইস্টে। আরব দেশগুলোতে আমেরিকা যে ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো ঝুঁকে পড়বে। চীন, তাইওয়ান, রাশিয়া, ইউরোপ সুযোগ নিতে পারে এই সিচুয়েশনের মধ্যে। কারণ একটা দেশ ইসরায়েল, এবং ভুল যদি আমেরিকা করে পাল্টা আঘাত চলে আসবে চীন, তাইওয়ানের ওপর আক্রমণ, রাশিয়া, ইউরোপের ওপর আক্রমণ, ঠিক আছে? একটা বড় একটা যুদ্ধ যেখানে দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধকে সামনের দিকে নিয়ে চলে আসছে। ফলে আমেরিকা ডিফেন্স দেবে কিন্তু সরাসরি হামলা নাও করতে পারে। আমেরিকা কিন্তু সব দিকগুলো খেলে বুঝতে পারছে যে আমরা ডিফেন্স দিয়ে হেল্প করতে পারি, বাট আমরা সরাসরি ইরানকে হামলা করবো কিনা এটা ভাবছে। অপরদিকে যদি দেখায় ইসরায়েলের রাজনৈতিক ভাঙন, কারণ ইসরায়েলের ভেতরে রাজনীতি কি বলছে, কারণ ইসরায়েলের ভেতরে যে বিরোধী নেতানিয়াহুর বিরুদ্ধে যে পার্টি আছে, সেই বিরোধী পার্টি ল্যাপিড নেতানিয়াহুকে কঠোরভাবে সমালোচনা করেছেন, কঠোরভাবে সমালোচনা করেছেন। কারণ আপনার জন্য বলা হচ্ছে, একে নেতানিয়াহুকে বলেছে যে আপনার জন্য দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, এবং দেশ এমন একটা জায়গায় চলে গেছে যেখানে অস্তিত্ব সংকটের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে দেশ। একতা আছে কিন্তু সেটা ভয়ের একতা, সাহসের একতা নাই। সবাই মিলে কিন্তু নেতানিয়াহুকে টার্গেট করে নিয়েছে। আর এখানে যদি আপনারা বিশ্ব রাজনীতিতে একটা বড় ছবি দেখেন, সেই ছবিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাই, সেই বিষয়টা হচ্ছে যে 57টা মতো ইসলামিক রাষ্ট্র যারা চুপ, কিন্তু ইরান একা চোখে চোখ রেখে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। কারণ ইরানে হারানোর কিছু নেই তো আর। 40 বছর ধরে ইরানের ওপর স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে 1500%। তো ইরান আর কি হারাবে? কিন্তু ইরান সব কিছু হারানোর পরও কিন্তু নিজের ডিফেন্স সিস্টেম ধীরে ধীরে ঠিক করে নিয়েছে। কারণ ইরান একা দেশ যারা পুরো ওয়েস্টার্ন মিডিয়াকে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে পুরো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এবং পুরো ওয়েস্টার্ন মিডিয়াকে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। আর এই ইস্যুতে রাশিয়া, চীন নিবিড়ভাবে পরিস্থিতি দেখছে। এরাও কিন্তু ব্যালকনিতে হাত গুটিয়ে কেউ বসে নেই, পরিস্থিতি দেখছে। কারণ যখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ যখনই ঘোষণা করলেন যে ইরান আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই করতে প্রস্তুত, কিন্তু তাদের প্রিয় বন্ধু চীন এবং রাশিয়া হেল্প করছে না, তখনই চীন কি করলো? মিসাইল পাঠিয়ে দিল, রাডার পাঠিয়ে দিল, এবং বলে দিল ভাই আমি আছি। তারপরেই রাশিয়া কি করলো? 2500 মিসাইল এবং 500 ট্যাঙ্ক পাঠিয়ে দিল, বুঝিয়ে দিল যে রাশিয়া এবং চীন তাদের পাশে আছে। সম্ভাব্য ফল, ইরান যদি এই যুদ্ধে জিতে যায় তাহলে আমেরিকা যে সুপার পাওয়ার মনোপলি, সুপার পাওয়ার দেখানো গোটা বিশ্বের সামনে, সেটা দুর্বল হয়ে যাবে। আর যদি ইরান জয়লাভ করে তাহলে পৃথিবীতে আরো 3টে ত্রিশক্তি একসাথে দেখা যাবে, রাশিয়া, ইরান, চীন, নতুন একটা কেন্দ্র হয়ে উঠবে। এবার আমরা যদি শেষের দিকে একটু চলে আসি, আমরা এখানে দেখতে পাবো নেতানিয়াহু স্পিচ দিচ্ছেন যে বিজয়ে হুঙ্কার নয়, এটা একটা সতর্ক সংকেত। সাথে সাথে
যদি দেখি আমরা পশ্চিমা মিডিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো জিও পলিটিক্সে একটা বড় ফাঁদে পা দিতে চলেছে, এবং আগামী সপ্তাহের মধ্যে বড় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এবং আপনার কি মতামত এই ইস্যুটাকে নিয়ে? আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চোখ কান খোলা রাখুন। বিশ্ব ইতিহাস কিন্তু না, দেখে যা মনে হচ্ছে পুরো বদল হতে চলেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সামনে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।